টুকি, আমি মনে হয় আর বাঁচবো না। তোর ভাই রকিকে তুই দেখে রাখিস মা। রকি যে এখনো অনেক ছোট, রকিকে কখনো কষ্ট পেতে দিস না। মা, তোমার কিচ্ছু হবে না মা। আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব মা। দেখবে তুমি ঠিক আগের মতো সুস্থ হয়ে যাবে মা। কি তোমার মা তো অনেক অসুস্থ, তোমার মাকে সুস্থ করতে হলে যে অনেক টাকা লাগবে। তুমি কি টাকা নিয়ে এসেছো? টাকা? আমি তো কোনো টাকা নিয়ে আসিনি ডাক্তার বাবু। কি তুমি টাকা ছাড়া তোমার মাকে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে এনেছো? না, আমি টাকা ছাড়া তোমার মায়ের চিকিৎসা করাতে পারবো না। তুমি টাকা নিয়ে এসো, তারপর আমি তোমার মায়ের চিকিৎসা করাবো। আমি এখন টাকা কোথায় পাবো? ঘরে তো কোনো টাকা নেই। না, মাকে বাঁচাতে হলে আমাকে টাকা রোজগার করে নিয়ে আসতে হবে। কালু আঙ্কেল, তুমি আমাকে দয়া করে সাহায্য করো, নাহলে আমার মাকে আমি বাঁচাতে পারবো না। কালু আঙ্কেল, আমার কিছু টাকা প্রয়োজন মায়ের চিকিৎসা করার জন্য। তুমি আমাকে দয়া করে কিছু টাকা দাও না কালু আঙ্কেল। তুই আমার কাছে টাকা নিতে এসেছিস, কিন্তু তুই যে আমার কাছে টাকা নিবি তা পরিশোধ করবি কি দিয়ে শুনি? কালু আঙ্কেল, আমি তোমার টাকা যে করে হোক পরিশোধ করে দিব। তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে, আমি তোকে 5,000 টাকা দিব, কিন্তু তা 10 দিনের মধ্যে পরিশোধ করে দিতে হবে, না হলে তোদের বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, বুঝেছিস? ঠিক আছে কালু আঙ্কেল, আমি তোমার টাকা 10 দিনের মধ্যেই পরিশোধ করে দেব। এরপর কালুকাক টুকিকে 5,000 টাকা ধার দেয়, আর টুকি সেই টাকা নিয়ে হাসপাতালে চলে যায়। ডাক্তার বাবু, এই নিন 5,000 টাকা, আর আমার মায়ের চিকিৎসা করুন। 5,000 টাকা? এই টাকা দিয়ে তো ঠিকভাবে চিকিৎসা করানো হবে না, আরো 5,000 টাকা লাগবে। ঠিক আছে, আমি আপাতত এই 5,000 টাকার মধ্যে তোমার মায়ের চিকিৎসা করছি, কিন্তু এতে তোমার মা পুরোপুরি সুস্থ হবে না। এরপর ডাক্তার টুনি চিকিৎসা করে, আর টুনি আগের থেকে একটু সুস্থ হয়, আর টুকি তার মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। মা টুকি, আমি তো এখনো পুরোপুরি সুস্থ হইনি, আর তুই তো কালু দাদার কাছ থেকে টাকা ধার নিয়েছিস আমার চিকিৎসা করানোর জন্য। তুই সে টাকা পরিশোধ করবি কি দিয়ে রে মা? মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, আমি দেখছি কি করা যায়। এরপর টুকি বনের পাখিদের কাছে গিয়ে কাজ খুঁজতে থাকে, কিন্তু কেউ টুকিকে কাজ দেয় না। আর এদিকে টুনি আবারও অসুস্থ হয়ে পড়ে। আমি তো কোনো কাজই খুঁজে পেলাম না, বাড়িতে গিয়ে মাকে কি জবাব দিব? আর রকিও তো আমার পথ চেয়ে বসে আছে, আমি রকিকে গিয়ে কি খেতে দিব? ঘরে যে কোনো খাবার নেই। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও, পথ দেখাও সৃষ্টিকর্তা। এসব কথা বলতে বলতেই টুকি বাড়িতে চলে আসে। মা টুকি, তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি, কিন্তু তোমার কি হয়েছে মা? তোমার শরীর কি আবারও খারাপ লাগছে? হ্যাঁ রে মা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমার বোধহয় আর বাঁচা হবে না রে মা। এবার আমাকে ওপারে চলে যেতে হবে। আমার পিছনে তুই আর টাকা নষ্ট করিস না টুকি। এমনিতেই তো কালু দাদার টাকা এখনো পরিশোধ করতে পারিসনি, সেই টাকা কি করে শোধ করবি কে জানে। আমি তো তোদের জন্য কিছুই করতে পারলাম না, আমাকে তোরা ক্ষমা করে দিস রে মা, ক্ষমা করে দিস। এসব কথা বলতে বলতেই টুনি সেখানেই মারা যায়। মা, আমি তোমায় কিচ্ছু হতে দিব না মা। কি মা, তুমি এই কথা বলছো না কেন মা? মা, মা, কথা বলো মা, কথা বলো। দিদি, মায়ের কি হয়েছে? মা আর কথা বলছে না কেন দিদি? রকি ভাই, আমাদের মা যে কখনো আমাদের সাথে কথা বলবে না রে। মা
যে বাবার মতো আমাদের ছেড়ে চলে গেছে। আমরা যে এখন মা ছাড়া সন্তান হয়ে গেলাম রে ভাই, মা ছাড়া সন্তান হয়ে গেলাম। আমাদের আপন বলতে যে আর কেউ রইল না রে ভাই, কেউ রইল না। তুই এসব কি বলছিস দিদি? মা আমাদের ছেড়ে কোথায় চলে গেছে? আমি মায়ের কাছে যাব। আমাকে মায়ের কাছে নিয়ে যা দিদি, নিয়ে যা। টুনি মারা যাওয়ায় রকি ও টুকি ভীষণ ভেঙে পড়ে। আর এভাবেই 2 দিন কেটে যায়। আর কালু কাকু তার ধার দেওয়া টাকা নিতে টুকির কাছে আসে। টুকি, এই টুকি, বাড়িতে আছিস? কি হয়েছে কালু আঙ্কেল? তুমি এভাবে যাচ্ছ কেন? কি হয়েছে তুই জানিস না বুঝি? আমার ধার দেওয়া টাকা নেওয়ার তো 10 দিন পার হয়ে গেছে, এখনো আমার টাকা পরিশোধ করিসনি কেন? আমার টাকা এক্ষুনি ফেরত দে। আসলে কালু আঙ্কেল, তুমি তো সবই জানো। মাকে হারিয়ে আমরা ভীষণ আঘাত পেয়েছি। আর কোথায় কোনো কাজও খুঁজে পাচ্ছি না। এখন তোমার টাকা আমি কি করে পরিশোধ করবো বলো? আর কয়েকটা দিন আমাকে সময় দাও কালু আঙ্কেল। আমি ওসব কিচ্ছু জানি না, আমি আর সময় দিতে পারবো না। তুই টাকা দিতে না পারলে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আর এক মুহূর্ত তোদের এখানে আমি দেখতে চাই না, বুঝেছিস? টাকা ধার নেওয়ার সময় তো খুব নিয়েছিলি, এখন ফেরত দিতে পারবি না কেন? হ্যাঁ, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। এরপর টুকি উপায় না পেয়ে রকিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দিদি, আমরা কোথায় যাচ্ছি? তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমি বাড়ি ফিরে যাব দিদি। রকি ভাই, আমাদের যে কোনো বাড়ি নেই। কালু আঙ্কেল আমাদের বাড়িতে দখল করে নিয়েছি। এখন আমি তোকে নিয়ে কোথায় যাব কিছুই যে বুঝতে পারছি না। দিদি, তুই কাঁদিস না। দেখিস, একদিন আমাদের সব অভাব দূর হয়ে যাবে। আর আমরা সুন্দর একটা বাড়ি বানাবো। সেই বাড়িতে আমরা 2 ভাই বোন সুখে দিন কাটাবো। আরে ভাই, তাই যেন হয়। আমি যেন তোকে অনেক বড় করতে পারি। মা হারানোর অভাব আমি তোকে কখনো পেতে দেব না। দিদি, আমার অনেক খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দে না দিদি। আমি যে আর খিদের জ্বালায় উঠতেও পারছি না। দাঁড়া ভাই, আমি দেখছি আশেপাশে কোনো খাবার পাই কিনা। এরপর টুকি উড়ে যায় আর এদিক সেদিক ঘুরে খাবার খুঁজতে থাকে। আর অনেক খুঁজে একটা পেয়ারা খুঁজে পায়। টুকি পেয়ারাটা নিয়ে রকির কাছে যায়। ঠিক তখনই সেখানে মিনু টুনটুনি নামে একজন বৃদ্ধা আসে। অনেকটা পথ উড়ে এসেছি, ভীষণ খিদে পেয়েছি। কিছু না খেলে যে আমি আর উড়ে বাড়িতেও যেতে পারবো না মনে হচ্ছে। কিন্তু এখানে তো কোনো খাবারই নেই মনে হচ্ছে। তোমরা দুজন কে বাঁচা, আমাকে একটু সাহায্য করতে পারবে তোমরা? আমরা দুজন ভাই বোন, আর আমরা তোমাকে কি সাহায্য করবো ঠাম্মি? আমার অনেক খিদে পেয়েছে। তোমাদের কাছে কি কোনো খাবার আছে? আমাকে একটু খেতে দিবে, না হলে যে আমি আর উড়ে বাড়িতে যেতে পারবো না। কিন্তু ঠাম্মি, আমাদের কাছে তো শুধু একটা পেয়ারা আছে। আমি আমার ভাই রকির জন্য এই পেয়ারাটা নিয়ে এসেছি। সেটা তোমাকে খেতে দেব কি করে? দিদি, তুই এই পেয়ারাটা এই ঠাম্মিকেই খেতে দে। আমি তো খিদে সহ্য করতে পারি, কিন্তু ঠাম্মির তো বয়স হয়েছে। ঠাম্মি খিদে সহ্য করতে পারবে না। তাই তুই ঠাম্মিকে এই পেয়ারাটা দিয়ে দে। ঠিক আছে ভাই, আমি ঠাম্মিকে পেয়ারাটা দিয়ে দিচ্ছি। এরপর টুকি মিনু টুনটুনিকে পেয়ারাটা খেতে দেয়। আর মিনু টুনটুনি পেয়ারাটা খেয়ে নেয়। তোমরা অনেক বড় মনের পাখি, তাই তো নিজে না খেয়ে অন্যকে খেতে দিলে। তোমাদের অনেক ধন্যবাদ। কিন্তু তোমরা এই ঘন জঙ্গলে কি করছো বাছা? এখানে তো অনেক হিংস্র প্রাণী থাকে, তোমাদের ক্ষতি হতে পারে। দুঃখের কথায় কি বলবো ঠাম্মি, আমরা যে মা হারানো সন্তান। এই পৃথিবীতে আমাদের আপন বলতে যে আর কেউ নেই। এরপর টুকি মিনু টুনটুনিকে সব কথা খুলে বলে। আরে, তোদের তো দেখছি অনেক কষ্ট। কষ্ট পাস না তোরা, আমার তো আপন বলতে কেউ নেই। তোরা যদি চাস তবে আমার সাথে
আমার বাড়িতে যেতে পারিস। ওখানে তোরা নিজের বাড়ির মতো করে থাকতে পারবি। তোদের মানে তো কি হয়েছে, আজ থেকে তোরা আমার নাতি নাতনি। তোদের আমি আগলে রাখবো, কখনো কষ্ট পেতে দিব না। তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে ঠাম্মি? ঠিক আছে, তবে আমরা তোমার সাথে যাবো ঠাম্মি। এরপর টুকি ও রকি মিনু টুনটুনের সাথে তার বাড়িতে যায়। আর সেখানে গিয়ে ঠাম্মিকে নিয়ে টুকি ও রকি সুখে দিন কাটাতে শুরু করে। মন মানে না রে, মন মানে না, প্রেম হয় না, মন মানে না। উফ বাবা, বউ আর প্রেমিকা ছাড়া জীবনটা কেমন নিরামিষ নিরামিষ লাগছে। পাখির জীবন ছেড়ে ভূত হলাম, তবু একটা প্রেম করতে পারলাম না। বাহ, কি সুন্দর সানাই বাজছে। সানাইয়ের শব্দে মনটা আনন্দে নেচে উঠল। মনে হচ্ছে ওই বাড়িটাতে বিয়ে হচ্ছে। বিয়ে বাড়িতে তো অনেক সুন্দরী মেয়ে থাকে। যাই, সুন্দরী মেয়েদের একটু পটানোর চেষ্টা চালাই। টোনার একটা বিয়ে বাড়িতে আসে। কবুতর আর বিউটি মালা বদল করে। আর তখনই টোনার একটা বলে, ওরে ওরে, কি সুন্দর পাখি রে, কি সুন্দর পাখি। আমার ইচ্ছে করছে এক্ষুনি টুপ করে ওর গলাতেই মালাটা পরিয়ে দেই। কি দারুণ দেখতে রে বাবা। এই ভাই, এই কে তুমি? তোমার চেহারা এমন কেন? বিয়ে বাড়িতে তো সবাই অনেক সেজে গুজে আসে, বলো তো কে তুমি? আমি কোনো ছেলে পাখির সাথে কথা বলি না। ইস, কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আমার বউয়ের সাথে মালা বদল হচ্ছিল। দিলে তো স্বপ্নটা ভেঙে। এই এই, কি বিড়বিড় করছো? কি ভেঙে দিবে বিয়ে? এই সত্যি করে বলো তো, তুমি কোন পক্ষের? ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ? এই রে, কেলো করেছে। আমি যে কোন পক্ষ সেটাই তো আমি জানি না। তার উপর আবার এ ভুলভাল শুনেছে। এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো ঘন ধোলাই দিয়ে একেবারে ভূত বানিয়ে দিবে। আরে আরে, এবার নিমিষেই কোথায় চলে গেল? আজকাল আমার চোখের সমস্যা হয়েছে নাকি মনের সমস্যা হয়েছে কিছুই বুঝি না। যাই, ওই দিকটাতে যাই। ওরে বাবা রে, সকাল থেকে 50 বার হয়ে যাওয়ার পরেও পেটটা কেমন জানি গুড়গুড় গুড়গুড় করছে। আমার পিছনটাও জ্বলছে। বাবা রে বাবা। মোড়ল মশাই, এখন কোনো মশাই টশাই না রে, এখন শুধু যাওয়া আর আসা, যাওয়া আর আসা। কোথায় যাওয়া আসা মোড়ল মশাই? বলুন বলুন। আর আপনি এমন অস্থির হচ্ছেন কেন? বাথরুম টু ঘর, আর ঘর টু বাথরুম যাওয়া আসা রে। সকাল থেকে 50 বার হয়েছে, এবার গেলে 51 বার হবে। সর সর, সামনে থেকে সর, সময় নেই আমার হাতে। খুবই একটা গুরুত্বপূর্ণ কথা ছিল আপনার সাথে। আসলে এই মেয়েটা পাশের বন থেকে এসেছে এই বনে ঘুরতে। এই বনে এর কোনো আত্মীয় স্বজন নেই, আমার কাছে সাহায্য চাইছে। একে কোথায় থাকতে দিব মশাই বলুন তো? বাথরুমে। কি বললেন? বাথরুমে থাকবে? আরে গাধা, এখন বলার সময় নেই। তুই বাইরের বটতলায় অপেক্ষা কর, আমি এই 51 বারের কাজটা সেরে আসি। গেল রে গেল, এখানেই বুঝি বেরিয়ে গেল। সর সর। ঈগল ছুটে টয়লেটে চলে যায়। যজ্ঞ আর টুনি বটতলার নিচে আসে। কিছুক্ষণ পর ঈগল ওদের কাছে আসে আর বলতে থাকে, ওরে বাবা রে, ওষুধেও দেখছি কাজ হচ্ছে না রে। মনে হচ্ছে বাড়ি থেকে বের হয়ে ভুল করেছি, আবারও চাপ পেয়েছে। কোথায় যাই কোথায় যাই? মোড়ল মশাই, ওই যে আখ ক্ষেত, ওখানে গিয়ে আপাতত কাজটা সেরে আসুন। ঈগল দেরি না করে পাশের আখের জমিতে যায় আর কাজ সেরে আবারও ফিরে আসে। এখন একটু ভালো লাগছে। তা মেয়ে, তুমি এই বনে কতদিন থাকবে?
এই বনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এখানে 1 মাস থাকবো। তাড়াতাড়ি দয়া করে একটু আমার থাকার জায়গাটা বলে দিন। ওই যে দুটো ফাঁকা বাড়ি দেখা যাচ্ছে না, তুমি তার একটাতে থাকবে, বুঝেছো? টুনি করেছে পাগল টোনাকে, টোনা থাকতে পারে না গাছের ডালেতে। ওরে বাবা, কি দারুণ নাম রে! পাশের বন থেকে এসে এই বনে থাকবে। টোনা রে টোনা, জলদি পাখির রূপে ফিরে আয়। এই এই, তুমি আবার কে? তোমাকে তো এই বনে কখনো দেখিনি। আমি হলাম টোনা, ফুটেছে ফুল আমারই মনে, করবো এবার টুনিকে বিয়ে। এই থামো, আমি তোমার কাছে কৌতুক শুনতে চাইনি, তোমার পরিচয় জানতে চেয়েছি। তুমি কোথা থেকে এসেছো শুনি? আমিও পাশের বন থেকে এই বনে ঘুরতে এসেছি, আমাকে দয়া করে একটু থাকার জায়গা দিন। তুমি যেহেতু ছেলে, তাই তুমি যজ্ঞুর সাথে থাকবে। যাও, যজ্ঞুর সাথে যাও। এই না না, আমি তোমাদের সাথে থাকবো না গো। আসলে আমি দেখতে ছেলে হলেও আমার স্বভাব মেয়ের মতোই, আমাকে এখানেই থাকতে দিন। ঠিক আছে, তুমি তাহলে টুনির পাশের ঘরটাতেই থাকবে। এই যজ্ঞু, চল চল, আমার পেটের গুড়গুড় আবার শুরু হয়ে গেছে রে। ওগো সুন্দরী, দাঁড়িয়ে থেকো না, চলো ঘরে যাই। আমার হাত ধরবে না, বুঝেছো? আমি একাই যেতে পারি। ও সুন্দরী, তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি, টিটিং টিটিং টিং টিং টিং। তোমার মন তো দিতেই হবে আমাকে সুন্দরী। আরে আরে দাঁড়াও, আমি আসছি। এরপর যে যার ঘরে চলে যায়। পরের দিন টুনি মন খারাপ করে বসে থাকে, আর ওখানে টোনা চলে আসে। কি ব্যাপার গো সুন্দরী, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন বলো তো? কি হয়েছে খালি বলো, আমি নিমিষেই তোমার মন খারাপ দূর করে দিচ্ছি। আর বলো না, আমার খুবই ফুচকা খেতে ইচ্ছে করেছে, কিন্তু আমার কাছে না টাকা নেই। ও এই ব্যাপার সুন্দরী, সুন্দরী মন খারাপ করো না, আমি এক্ষুনি তোমার জন্য ফুচকা নিয়ে আসছি। তাহলে শোনো, বেশি ঝাল দিয়ে ফুচকা এনো না, আমি আবার বেশি ঝাল খেতে পারি না। এরপর টোনা চলে যায় আর ফুচকা নিয়ে আসে। টুনি ফুচকা খেয়ে বলতে থাকে, উফ, আহ বাবা, কি যে ঝাল! এই তোমাকে না বলেছিলাম বেশি ঝাল দিয়ে না আনতে? ঝাল খেলে যে আমার পিছন জ্বলে গো। না, আমি আর খাবো না, নয়তো পরে উল্টো হয়ে আয়নাতে আমার পিছন দেখতে হবে। সরি সরি ডার্লিং, আমি এক্ষুনি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। এরপর টোনা গিয়ে মিষ্টি নিয়ে আসে আর টুনি মিষ্টি খায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন টোনা বলতে থাকে, টুনিকে তো অনেক ইমপ্রেস করলাম, যাই আজকে সরাসরি প্রপোজ করব। সুন্দরী, মন তো তোমাকে দিতেই হবে। আমার মনে তোমার সোহাগ, গোলাপগুলো শুকিয়ে গেছে, তাই এনেছি গাঁদা। ডার্লিং, তোমার জন্য 7 সাগর 13 নদী পাড়ি দিতে পারবো। আমি তোমাকে ভালোবাসি, চলো না আমরা বিয়ে করি। ইস, কি মিষ্টি ফুল! একে তো আমার গাঁদা ফুল পছন্দ নয়, তার উপর আবার তুমি করছো প্রপোজ। ছি, তোমাকে আমি ভালো ভেবেছিলাম। ছাড়ো, আমি এখন ঘরে যাব। ওরে ওরে, এই মেয়ে তো হেব্বি দেমাগি। না, আর দেরি করা যাবে না, এক্ষুনি তান্ত্রিকের কাছে গিয়ে এই মেয়েকে পটানোর ঔষধ আনতে হবে। তান্ত্রিক বাবা, তান্ত্রিক বাবা, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি, দয়া করে আমাকে একটু সাহায্য করুন।
ট্যাং চুং টিং ট্যাং, আমি সব ধরনের সমস্যার সমাধান করতে পারি। বল বল কি করতে হবে? বাবা, আমি অনেক দিন ধরে একটা মেয়ের পিছু পিছু ঘুরছি, কিন্তু সেই মেয়ে আমাকে পাত্তাই দিচ্ছে না। আপনি দয়া করে এমন কিছু করুন যাতে ওই মেয়ে সোজা বিয়ের পিঁড়িতে এসে বসে। এই সমস্যা শুন, তবে ওই মেয়েকে পাকা কলা সিদ্ধ করে খাওয়ালে ও তোর প্রেমে হাবুডুবু খাবে। যা যা বাছা, বাড়িতে যা। বেটা আত্মা, আমার কাছে সাধারণ পাখি সেজে এসেছিস? যা যা, মজা বুঝবি এবার। এদিকে টোনা বাড়িতে এসে পাকা কলা সিদ্ধ করতে থাকে। কিছুক্ষণ পর টোনা সিদ্ধ কলা নিয়ে টুনির কাছে আসে। তুমি আবারও আমার কাছে এসেছো? যাও, আমি তোমাকে বিয়ে করব না। আমি তোমাকে বিয়ে করতে আসিনি, এই সিদ্ধ কলা খাওয়াতে এসেছি। নাও সুন্দরী, খাও। এই কলার স্বাদ ফুচকার মতো। তাহলে দাও দাও। টুনি সিদ্ধ কলা খাওয়ার সাথে সাথে টোনার আসল রূপ তার সামনে দেখতে পায়। এ কে? কে তুমি? তোমার চেহারা এমন আত্মাদের মতো কেন? চোখ দুটো লাল লাল। কে তুমি বলো? আমার যে ভয় করছে। ওরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। আরে, আমার আসল রূপ দেখেছো? দাঁড়াও দাঁড়াও, সব বলছি তোমায় সুন্দরী। আমি আসলেই আত্মা, তোমার কোনো ক্ষতি করব না, শুধু তোমায় বিয়ে করব। টুনির চিৎকার শুনে ওখানে মোড়ল আর যজ্ঞ চলে আসে। এ কি? কে তুই? আত্মা? একটা আত্মা হয়ে পাখিকে বিয়ে করবি? দাঁড়া রে, তোকে দেখাচ্ছি মজা। যজ্ঞ, সর্ষে নিয়ে আয়, আজ একে মজা দেখিয়েই ছাড়বো। না 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 না, আনবেন না সর্ষে। ওরে ওরে টোনা রে, পালা রে বেটা পালা, বিয়ে পরে করিস, পালা। এই যজ্ঞ, এই তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? এদিকে রান্না কে করবে শুনি? ওঠো বলছি তাড়াতাড়ি। যজ্ঞ! হ্যাঁ কনিকা, বিরক্ত করো না তো, আমাকে এখন ঘুমোতে দাও। আমি কোনো রান্না বান্না করতে পারবো না, বুঝেছো? এই, তুমি রান্না করবে না তো কে রান্না করবে শুনি? আমি রান্নাঘরে গিয়ে আমার এত সুন্দর চেহারাটা নষ্ট করতে পারবো না। আর শোনো, আমার ক্ষুধা পেয়েছে, হয় তুমি রান্না করবে, না হয় কাজের মেয়ে নিয়ে আসবে। আমি তো বললাম আমি রান্না করতে পারবো না, তুমি একটু অপেক্ষা করো, আমি কাজের মেয়ে নিয়ে আসছি। ধুর, তোমার জন্য শান্তিতে একটু ঘুমাতেও পারি না। এরপর যজ্ঞ বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর যজ্ঞ টুনি আর তার দুই মেয়েকে সাথে নিয়ে আসে। এই কনিকা, এ হলো টুনি, আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে। তুমি একে কাজ বুঝিয়ে দাও, আমি বিশ্রাম নিতে যাচ্ছি। আয় টুনি আয়, তোর সাথে আবার এ দুটো কে রে? আমার মেয়ে দিদি টুকি আর টুনটুন। শোন, তুই যদি আমার বাড়িতে কাজ করতে চাস, তাহলে তোর এই ছোট্ট ছোট্ট নোংরা ছানাদের বাড়িতে রেখে আসবি, বুঝেছিস? এদের যেন আমার বাড়িতে আর না দেখি। দিদি, এরা তো অনেক ছোট, এদেরকে বাড়িতে একা রাখা যাবে না, যে কোনো সময় বিপদ হতে পারে। দয়া করে এমন হুকুম করো না আমাকে। আমার মুখে মুখে কথা? হ্যাঁ, তোর এই নোংরা ছানা পটি করে আমার ঘর নষ্ট করবে, এটা আমি কিছুতেই মেনে নিব না, বুঝেছিস? শোন, আমার শর্ত মানলে তুই এ বাড়িতে কাজ করবি, আর না মানলে চলে যাবি। দিদি, রাগ করো না, আমি ছানাদের বাড়ির বাইরে রেখে এসে কাজ করব, তবুও কাজ থেকে বাদ দিও না, এই কাজটা আমার অনেক দরকার দিদি। যা, ছানাদের বাইরে রেখে এসে কাজ শুরু কর। টুনি দুটো ছানাকে বাহিরে রেখে আসে আর কাজ করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি পানি নিতে নদীর পাড়ে যায়। উফ বাবা, একটু ঘরের ভেতর শান্তিতে ঘুমাতেও পারি না, এই ছোট লোক টুনির নোংরা বাচ্চা দুটোর জন্য। আজ তো এই ছানা দুটোর একদিন কি আমার একদিন। কণিকা লাঠি নিয়ে বাহিরে আসে আর ছোট ছোট ছানা দুটোকে মারতে শুরু করে। করবি? আরো চিৎকার চেঁচামেচি করবি? হ্যাঁ বল,
বল নোংরা কোথাকার, যা চলে যা, চলে যা আমার বাড়ির সামনে থেকে বলছি। ও এমন কি লাগছে মাসি, আর মেরো না, থামো মাসি থামো, আর করবো না। হ্যাঁ রে, আমি তোদের কোন জন্মের মাসি হই শুনি? যা ভাগ এখান থেকে। আরে আরে দিদি, করছো কি? আমার ছানাদের মারছো কেন? থামো বলছি, থামো। তোর সাহস কি করে হলো আমার এত সুন্দর হাত ধরার? আজ থেকে তোর কাজ বন্ধ। তোমার মতো অহংকারী কাকের বাড়িতে কাজ করার চেয়ে রাস্তায় ভিক্ষে করা অনেক ভালো। তোমার এই অহংকার বেশি দিন টিকবে না, এই বলে দিলাম আমি। আমার সোনারা, চল। কেউ বাড়িতে আছো? আমাকে একটু সাহায্য করো, আমি 2 দিন থেকে না খেয়ে আছি। দয়া করে আমাকে একটু খাবার দে মা। কেউ কি বাড়িতে আছো? এই বুড়ি আয়, তোর সাহস তো কম নয়। আমার বাড়িতে তোর এই নোংরা পা নিয়ে প্রবেশ করেছিস, তার উপর আবার খাবার চাইছিস? হ্যাঁ, আজ তো তোর পা আমি আস্ত রাখবো না। কণিকা লাঠি নিয়ে এসে ভিখারির পায়ে মারতে শুরু করে। ও বাবা, লাগছে রে মা, দাঁড়া, আর মারিস না। আমার ভুল হয়েছে, তোর ঘরে প্রবেশ কর আমার ভুল হয়েছে। থাম মা, আমি চলে যাচ্ছি। তোর এই অহংকার বেশি দিন থাকবে না। অহংকার পতনের মূল, সৃষ্টিকর্তা তোকে নিঃস্ব করবেই। আমি অভিশাপ দিলাম তোকে। এই শয়তান বুড়ি আয়, তুই যাবি নাকি আরো মার খাবি? হ্যাঁ, তোর মতো ভিখারির অভিশাপে আমার কিচ্ছু হবে না, বুঝেছিস? যা ভাগ এখান থেকে। এরপর কণিকা দরজা বন্ধ করে দেয় আর ভিখারি বুড়ি চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে কালো কাকের অহংকার আরো বাড়তে থাকে। একদিন কণিকা নদীর পাড়ে যায় গোসল করতে। কণিকা বিউটিকে দেখে বলতে থাকে, এই এই গরিব, দাঁড়া দাঁড়া বলছি। খবরদার, আমার আগে গোসল করবি না নদীতে কিন্তু। আমি তোর আগে গোসল করব। তোর গায়ের নোংরা দিয়ে নদীর পানিগুলো সব নোংরা হয়ে যাবে। নামবি না বলছি, দাঁড়া। আমি গোসল করার পর তুই গোসল করবি। একই তো কালো, তার উপর আবার এত অহংকার। শোন, আমার শরীরের কোনো ময়লা নেই, দেখছিস না আমি কত ফর্সা? যত ময়লা তোর শরীরে। কালো কোথাকার, গোসল করার মুডটাই নষ্ট করে দিল। কি আমার উপরে রাগ দেখালো এই গরিব বিউটি? না, এ কিছুতেই হতে পারে না। আমি তো আমার রং পরিবর্তন করবই। আজকে আমি যজ্ঞকে বলি সাধু বাবার কাছে যাব। সাধু বাবাই পারবে আমার কালো রং পরিবর্তন করতে। কণিকা রাগে ফুঁসতে ফুঁসতে বাড়িতে আসে আর যজ্ঞকে সবটা খুলে বলে। কণিকা যজ্ঞকে নিয়ে বনের একটা সাধু বাবার কাছে আসে। কি ব্যাপার বর্ষ, কি চাই তোদের? বল আমাকে। সাধু বাবা, আমি আমার গায়ের রং পরিবর্তন করে ফর্সা হতে চাই। এমন ওষুধ দিন যাতে আমি রাতারাতি ফর্সা হই। কণিকার কথা শুনে সাধু চোখ বন্ধ করে ভাবতে থাকে। তোর গায়ের রং পরিবর্তনের ওষুধ আমার কাছে আছে, তবে সেটা আমি আজকে দিতে পারবো না। তোরা বরং কাল একবার আসিস আমার কাছে। যজ্ঞ কণিকা সম্মতি জানিয়ে বাড়িতে আসে। এদিকে ওই বুড়ি সব দেখে সাধুর কাছে আসে আর বলতে থাকে, সাধু বাবা, এই কালো কাক অনেক অহংকারী। অহংকারে এদের 2 চোখ অন্ধ। আপনি দয়া করে এদের একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। এরা অহংকারের বশে বনের গরিব পাখিদের অত্যাচার করে আসছে। বুড়িমা, তুমি এসব কি করে জানলে? ও আচ্ছা, বুঝেছি। তুমি কোনো চিন্তা করো না, আমি এদের উচিত শিক্ষা দিবই দিব। সাধু বাবা, আমরা আজকে এসেছি। এবার জলদি জলদি ফর্সা হওয়ার ওষুধ দিন।
ফর্সা হওয়ার ওষুধ অনেক মূল্যবান, তোরা নিতে পারবি না। তাই বলি কি, তোরা এখান থেকে চলে যা। ফর্সা হওয়ার জন্য আমি আমার সব সম্পত্তি বিক্রি করে দিব, তবু আমি ফর্সা হয়েই ছাড়বো সাধু বাবা। আপনি একটু অপেক্ষা করুন, আমি আমাদের সব সম্পত্তি আপনার নামে করে দিচ্ছি সাধু বাবা। ওরে বাবা, এ তো দেখি মেঘনা চাইতেই জল। দে, আমার নামে করে দে, আমি সব সম্পত্তি অনাথ আশ্রমে দিয়ে দিব। কণিকা তাদের সব সম্পত্তি সাধু বাবার নামে করে দেয়। কণিকা সম্পত্তির দলিল সাধুর হাতে দেয়। এবার দিন বাবা, আমার যে আর তর সইছে না, এই কালো পালক আমার যে আর ভালো লাগছে না। ও সাধু বাবা, আমিও না আসলে আমিও ফর্সা হব, আমাকেও দিন। সাধু যজ্ঞ আর কণিকাকে দুটো বোতল দেয়, আর ওরা দুজন লোভে পড়ে বোতলের পানি খেয়ে ফেলে। আর বোতলের পানি খাওয়ার সাথে সাথে ওদের শরীরে যন্ত্রণা হতে থাকে। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম, শরীরটা আমার চলে গেল। সাধু বাবা, এ কেমন ঔষধ দিলেন? হ্যাঁ, এগুলো এগুলো কি সাধু বাবা? আমার কষ্ট হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। এগুলো তোদের অহংকারের শাস্তি। তোদের সব সম্পত্তি এখন আমি অনাথ আশ্রমে দিয়ে দিব। সৃষ্টিকর্তার কাছ থেকে তোদের এই শাস্তির হুকুম এসেছে, বুঝেছিস? তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। সাধু বাবা, আমরা আর কখনোই অহংকার করব না, দয়া করে আমাদের ভালো করে দিন, আমরা যে আমাদের ভুল বুঝতে পেরেছি। এরপর সাধু বাবা ওদের কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসে। যজ্ঞ কণিকা ওখানে বসে কাঁদতেই থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।